ভারতের স্বাধীনতার ইতিহাস বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে অনেক নাম। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম, বাঘা যতীন, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, আরো অনেকেই। কিন্তু আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি ব্রিটিশদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করেননি, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দেননি, হাতে অস্ত্র তুলেও নেননি। তবুও তার কথা, তার লেখা এবং তার চিন্তা পরবর্তী প্রজন্মের বহু জাতীয়তাবাদী ও স্বাধীনতা সংগ্রামীর মনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। প্রশ্ন হলো, স্বামী বিবেকানন্দ কি ভারতের স্বাধীনতা আন্দোলনে সত্যিই কোনো ভূমিকা রেখেছিলেন, নাকি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার নাম জুড়ে দেয়া হয়েছে অনেক পরে? আজকের ভিডিওতে আমরা আবেগ দিয়ে নয়, ইতিহাসের তথ্য দিয়ে এই প্রশ্নের উত্তরই খুঁজব। নমস্কার, আই এম বোসের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুণাল। স্বামী বিবেকানন্দের জন্ম 1863 সালে। তখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে। 1857 সালে সিপাহী বিদ্রোহ ইতিমধ্যেই ঘটে গিয়েছে, কিন্তু 1857 পরে ব্রিটিশ শাসন আরো শক্তিশালী হয়েছে। অন্যদিকে ভারতীয় সমাজের ভেতরেও ছিল নানা সমস্যা: জাতিভেদ, অস্পৃশ্যতা, দারিদ্র্য, অশিক্ষা, সামাজিক বিভাজন এবং নিজেদের সম্পর্কে এক ধরনের হীনমন্যতা। অনেক শিক্ষিত ভারতীয় তখন পাশ্চাত্যের শক্তি ও উন্নতির দিকে তাকিয়ে নিজেদের সমাজকে দুর্বল বলে মনে করতেন। এই সময় বিবেকানন্দের আবির্ভাব। তিনি প্রথম থেকেই একটা বিষয় বুঝিয়েছিলেন, কোনো দেশকে শুধু রাজনৈতিকভাবে স্বাধীন করলেই হয় না, তার আগে সেই দেশের মানুষের মনে আত্মবিশ্বাস তৈরি করতে হয়, মানুষকে বিশ্বাস শেখাতে হয়। আমরা পারিনি। 1893 সালে শিকাগোর ধর্মসভায় তার বক্তৃতা তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছিল, কিন্তু বিদেশে খ্যাতি পাওয়ার পরও তার মন পড়েছিল ভারতেই। প্রায় 3.5 বছর পশ্চিমবঙ্গে থাকার পরে তিনি 1897 সালের জানুয়ারিতে ভারতে ফিরে আসেন। কলম্বো থেকে শুরু হয় তার বিখ্যাত বক্তৃতা মালা। ভারতে ফিরে তিনি মানুষের সামনে শুধু ধর্মের কথা বলেননি, তিনি বলেছিলেন ভারতকে নিজের শক্তি চিনতে হবে, নিজের ঐক্যকে জানতে হবে এবং সবচেয়ে বড় কথা, দেশের সাধারণ মানুষকে ভালোবাসতে হবে। তার জাতীয়তাবাদের কেন্দ্রে ছিল ভারত, কিন্তু সেই ভারত শুধু রাজা মহারাজাদের ভারত নয়, শুধু শিক্ষিত মধ্যবিত্তের ভারত নয়। তিনি বলেছিলেন দরিদ্র, অশিক্ষিত, শ্রমজীবী, তথাকথিত নিম্ন বর্ণের মানুষও আমাদেরই ভাই। স্বামী বিবেকানন্দের কাছে দেশপ্রেম মানে শুধু পতাকা হাতে নিয়ে স্লোগান দেওয়া ছিল না। দেশপ্রেম মানে ছিল দেশের মানুষের জন্য কাজ করা, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, অশিক্ষিতকে শিক্ষিত করা, দুর্বল মানুষকে শক্তিশালী করা, নিজের চরিত্র তৈরি করা এবং জাতি হিসাবে আত্মবিশ্বাস ফিরে পাওয়া। এই কারণেই তিনি বারবার বলতেন, দুর্বলতা নয়, শক্তি চাই। তার কাছে শক্তি মানে শুধু শারীরিক শক্তি নয়, মানসিক শক্তি, নৈতিক শক্তি, আত্মবিশ্বাস, ত্যাগের শক্তি, কাজ করার শক্তি। এখানেই বিবেকানন্দের স্পেশালিটি, এখানেই তিনি সকলের থেকে আলাদা। ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারতবর্ষ, ভারতের তরুণরা নিজেদের মনে মনে হীনমন্যতায় শেষ হয়ে যাচ্ছিল। একদিকে তারা দেখছিল তাদের মধ্যে জড়তা, হীনতা, ঘৃণা তাদেরকে একটু একটু করে গ্রাস করছে। অন্যদিকে কনস্ট্যান্ট ব্রিটিশ শক্তি এটা বোঝাতে চাইছিল ভারতের ইতিহাস নেই, সভ্যতা নেই, সংস্কৃতি নেই, দর্শন নেই, কিচ্ছু নেই, সবকিছু রয়েছে ওই ইংল্যান্ডের, মানে ইউরোপের। আমাদেরকে সভ্য হতে গেলে, শিক্ষিত হতে গেলে ওদের মুখাপেক্ষী হয়েই থাকতে হবে। এখানকার মানুষরা শিক্ষা তো পাচ্ছিলেন, ইংরেজি ভাষা শিখছিলেন, জ্ঞান চর্চা করছিলেন, কিন্তু এটা মেনে নিতে পারছিলেন না যে আমাদের কোনো সভ্যতা বা সংস্কৃতি ছিল না। স্বামী বিবেকানন্দ ছিলেন সেই সময়ে ব্রিটিশদের এই চিন্তার বিরুদ্ধে সজোরে প্রতিবাদ। এখানেই বিষয়টা গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দ 1902 সালে চলে গিয়েছেন, অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনের যে বৃহৎ রাজনৈতিক পর্ব আমরা ইতিহাসে দেখি, তার অনেকটাই তার মৃত্যুর পরে। বঙ্গভঙ্গ হয় 1905 সালে। স্বদেশী আন্দোলন তীব্র হয়, বিপ্লবী আন্দোলন সংগঠিত হতে থাকে। গান্ধীর নেতৃত্বে গণ আন্দোলন শুরু হয় আরও পরে। নেতাজির রাজনৈতিক উত্থানও পরে। তাহলে বিবেকানন্দ কিভাবে স্বাধীনতা আন্দোলনের ভূমিকা রাখলেন? উত্তরটা হলো, তিনি সরাসরি আন্দোলনের নেতা ছিলেন না, ঠিক কথা। তিনি এমন একটা মানসিক পরিবেশ তৈরিতে সাহায্য করে গিয়েছিলেন যার মধ্যে পরবর্তী জাতীয়তাবাদী আন্দোলনের শক্তি ছিল। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। স্বামী বিবেকানন্দের অন্যতম গুরুত্বপূর্ণ রচনা বর্তমান ভারত, এই লেখায় তিনি ভারতের সামাজিক দুর্বলতা নিয়ে গভীর আলোচনা করেছিলেন। তিনি শুধু ব্রিটিশদের দোষ দেননি, তিনি ভারতীয় সমাজকেও প্রশ্ন করেছিলেন, কেন আমরা দুর্বল, কেন আমরা নিজেদের মধ্যে বিভক্ত, কেন আমরা অন্যের অনুকরণ করি,
কেন সাধারণ মানুষকে অবহেলা করি, কেন জাতি হিসেবে আমাদের আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছে। এই আত্মসমালোচনাটাই তার জাতীয়তাবাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তার বক্তব্য ছিল ভারতকে মুক্ত করতে হলে শুধু বিদেশি শাসকের বিরুদ্ধে দাঁড়ালেই হবে না, ভারতীয় সমাজকেও নিজের দুর্বলতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটা ছিল অনেক বেশি গভীর রাজনৈতিক চিন্তার ভিত্তি। বিবেকানন্দের একটা বহুল উদ্ধৃত বক্তব্য আছে, আগামী 50 বছর ভারত মাতাকেই আমাদের উপাস্য ভাবো। এই বক্তব্যের উদ্দেশ্য ছিল মানুষের মনকে দেশের দিকে ফিরিয়ে দেয়া। তখন ভারতীয় সমাজে ধর্মীয় পরিচয় অত্যন্ত শক্তিশালী ছিল। বিবেকানন্দ সেই আধ্যাত্মিক ভাষাকেই ব্যবহার করলেন দেশ ও সেবার নামে। অর্থাৎ দেশ সেবা শুধু রাজনৈতিক কাজ নয়, দেশ সেবা একটা নৈতিক কর্তব্য, দেশের মানুষকে সাহায্য করা একটা আধ্যাত্মিক সাধনা। এই সাধনারই পরবর্তীকালে বহু জাতীয়তাবাদী চিন্তা দেখা গিয়েছে। 1897 সালে স্বামী বিবেকানন্দ যখন পশ্চিম ঐতিহাসিক সাফল্যের পর ভারতে ফিরছেন, সেই সময় পুনেতে গরিব অসহায় ভারতীয়দের নির্যাতন করছিলেন সেখানকার ব্রিটিশ অফিসাররা। ঘরে ঢুকে নারীদের সম্ভ্রমহানি করছিলেন। সেখানে ভারতীয় নারীরা ছিল তাদের কাছে উপভোগ্য বস্তু। এই অন্যায় দেখতে পারেননি 3 ভারতীয় বীর, দামোদর চাপেকর, বালকৃষ্ণ চাপেকর এবং বাসুদেব চাপেকর। এই 3 ভাই পুনেতে সেই অন্যায়কারী অত্যাচারী সাহেব অফিসারকে হত্যা করলেন। বিচারে তাদের ফাঁসির জন্য সাজা হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ তাদের মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বলেছিলেন ভারতের মানুষের উচিত এদের সোনার মূর্তি তৈরি করে বোম্বে জাহাজ বন্দরে স্থাপন করা। ভাবতে পারছেন সেই সময় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ কতটা অ্যাডভান্স ছিলেন। স্বামী বিবেকানন্দ কিভাবে ভারতীয় বিপ্লবী আন্দোলনের বিপ্লবীদের নিজের হৃদয়ে স্থান দিয়েছিলেন। এক সন্ন্যাসীর এইরকম রাজনৈতিক বক্তব্য সেই সময় কেন আজও দাঁড়িয়ে কল্পনাতীত। তাই অনুশীলন দলের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র বসু, ব্যারিস্টার প্রমথনাথ মিত্র থেকে শুরু করে মুক্তি সংঘের প্রতিষ্ঠাতা বিপ্লবী হেমচন্দ্র ঘোষ প্রত্যেকেই স্বামী বিবেকানন্দের সান্নিধ্য পেয়েছেন। আর যখনই পেয়েছেন তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং তারা বিভিন্ন জায়গায় স্বীকার করেছেন স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণাতেই অনুশীলন বিপ্লবী দল গঠন হয়েছিল। শুধুমাত্র স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণাই নয়, আরো অনেক কিছুই অনুপ্রাণিত করেছিল তাদের, কিন্তু স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণাই ছিল প্রধান। তাই তার ভূমিকা সরাসরি রাজনৈতিক না হলেও গভীরভাবে ছিল মানসিক, সামাজিক, সাংস্কৃতিক এবং জাতীয়তাবাদী। তিনি মানুষের মধ্যে আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং নিজের শক্তির প্রতি বিশ্বাস জাগিয়ে তুলেছিলেন। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, একটা জাতি কখন স্বাধীন হয়? যেদিন তার শাসক বদলে যায়, নাকি সেই দেশের মানুষ যখন নিজের শক্তিকে চিনতে শেখে? স্বামী বিবেকানন্দের জীবন আমাদের দ্বিতীয় উত্তরটা মনে করিয়ে দেয়। তিনি বলেছিলেন, উঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। এই কথাকে শুধু ব্যক্তিগত সাফল্যের মন্ত্র হিসেবে দেখলে তার অর্থ ছোট করা হয়ে যাবে। 19 শতকের পরাধীন ভারতে এটা ছিল একটা জাতিকে জাগিয়ে তোলার আহ্বান, একটা ভীত, বিভক্ত, আত্মবিশ্বাসহীন সমাজকে বলা, নিজেকে চেনো, নিজের শক্তিকে চেনো, নিজের মানুষকে ভালোবাসো, নিজের দেশকে ভালোবাসো। আর সেই কারণেই হয়তো ভারতের স্বাধীনতার ইতিহাসে বিবেকানন্দের ভূমিকা বোঝার সহজ সবচেয়ে উপায় হলো, তিনি স্বাধীনতার জন্য যুদ্ধ করেননি ঠিক, তিনি স্বাধীনতার জন্য মানুষ তৈরি করেছিলেন। আর ইতিহাসে অনেক সময় মানুষ তৈরি করার কাজটাই ভবিষ্যতে সবচেয়ে বড় হয়ে ওঠে, বিপ্লবের ভিত্তি হয়ে ওঠে। এই ভিডিওর একদম শেষে একটা কথা বারবার মনে পড়ছে, স্বামী বিবেকানন্দের সঙ্গে যখন বাঘা যতীন তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন, বাঘা যতীনকে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? তিনি বলেছিলেন, বোমা বানাতে শিখতে হবে। ভারতকে স্বাধীন করতে হলে আধ্যাত্মিকতার থেকেও বড় পথ হচ্ছে সংগ্রামের পথ। বোমা বানাতে শিখতে হবে। যদি বোমা বানাতে না শেখো, তাহলে ভারতে বিপ্লব আসবে না, স্বাধীনতা সংগ্রামের জোয়ার ব্রিটিশদের মনে ভয় সৃষ্টি করবে না। তাহলে বুঝতেই পাচ্ছেন যে বিবেকানন্দ না থাকলে ভারতের স্বাধীনতা সংগ্রামের এই জোয়ার আসতো না। এবং সবচেয়ে বড় কথা, ভারতের স্বাধীনতা সংগ্রামের জোয়ার এসেছিল এই বাংলা থেকেই, পরবর্তীকালে পাঞ্জাব এবং আস্তে আস্তে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। এবং সেই সময় বিবেকানন্দের মৃত্যুর পর বিবেকানন্দের এক একটা বাণী, এক একটা কথা বাংলার বিপ্লবী সমাজে আগুনের মতন, স্ফুল্লিঙ্গের মতন কাজ করেছিল। তাই হয়তো এই ভিডিওটা খুব ছোট, আপনার বুঝতে হয়তো কোথাও অসুবিধা হতে পারে, কিন্তু সেদিনের এক একটা বীর হৃদয় যুবককে, সেই সকল মহীয়সী নারীদের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপানোর জন্য যে শক্তির প্রয়োজন ছিল, সেই শক্তি প্রদান করেছিলেন স্বামী বিবেকানন্দ।
আবারও বলছি, তিনি অস্ত্র হাতে নেননি, তিনি বন্দুক হাতে নেননি, কিন্তু তার বাণী সেই সময় যুব সমাজের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর সেই আগুনই পরবর্তীকালে তিনি বহু মানুষের মধ্যে সঞ্চারিত করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন সুভাষচন্দ্র। হয়তো স্বামী বিবেকানন্দ না থাকলে সুভাষচন্দ্র হতো না, আর নেতাজি না থাকলে ভারত আজকে স্বাধীন হয়তো সেই সময় হতো না। এই যত সংগ্রাম দেখছেন, যত আন্দোলন দেখছেন, সবের মধ্যেই ছিল স্বামী বিবেকানন্দের সেই বীজ। সেই বীজ তিনি অজান্তেই পুঁতে দিয়ে গিয়েছিলেন ভারতের পরবর্তী সমাজের কাছে, যুব সম্প্রদায়ের কাছে, প্রজন্মের কাছে, প্রজন্মের মধ্যে, যা তিনি দেখে যেতে পারেননি। তার অবর্তমানে ভারতের স্বাধীনতা এক প্রকার প্রমাণ করে দিয়েছিল। সেদিন স্বামী বিবেকানন্দ না থাকলে এই বাংলায়, এই সমাজে এই জনজোয়ার হয়তো এত সহজে আসতো না। তাই স্বামী বিবেকানন্দের গুরুত্ব ঠিক কতটা এই ভিডিওর মধ্যে দিয়ে খুব সামান্য সময় বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক, ভালো লাগলে আপনার মতামত জানাবেন, আর আপনি প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।